নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। প্রধান বিচারপতি এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার উল্লেখ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা হলো দায়ের। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই ঘটনা জল গড়ালো কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার এই মামলা শুনানির সম্ভাবনা। মামলাকারী দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়। অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে 2টি করেছে পুলিশ, বাকি 5টি এফআইআর তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, বাম ছাত্রদের কোনো অভিযোগই জমাই নেয়নি পুলিশ, অথচ তাদের মেসগুলিতে তল্লাশির নামে হেনস্থা করা হচ্ছে, অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই মর্মে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। অভিযোগ, ওই দিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকে তারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছানোর আগে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র। চলে স্লোগান, পাল্টা তাতে বাধা দেয় টিএমসিপি। দুপক্ষের হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়। তারই মাঝে শুরু হয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। আচমকাই সভাস্থলে পৌঁছে যান বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর চলে, আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয়েছে তার। বর্তমানে আগের থেকে বেশ কিছুটা সুস্থ রয়েছেন শিক্ষামন্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। তার জেরে কোচবিহার, শিলিগুড়ি, মেদিনীপুরে দফায় দফায় অশান্তির সেই ছবি ধরা পড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এসএফআই এর ডাকে ছাত্র ধর্মঘটের শুরু থেকেই কলেজে কলেজে অশান্তি। সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজে তুলকালাম। এসএফআই এর ডাকে ছাত্র ধর্মঘটের শুরু থেকেই কলেজে কলেজে অশান্তি। সোমবার সকাল থেকে মেদিনীপুর কলেজে তুলকালাম। এসএফআই এর অভিযোগ, পুলিশের মদতে টিএমসিপি সমর্থকেরা তাদের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলেছে। তার জেরে টিএমসিপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। দুপক্ষের হাতাহাতিও হয় এক প্রস্ত। সব মিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত কলেজ চত্বর। অন্যান্য দিনের মতো সোমবার সকালেও পড়ুয়ারা মেদিনীপুর কলেজে আসেন। অভিযোগ, পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেয় এসএফআই। পাল্টা প্রতিরোধ করে টিএমসিপি। তা নিয়ে দুপক্ষের মধ্যেই প্রথমে বচসা বাধে, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়। তবে পুলিশের সঙ্গে এসএফআই সমর্থকেরা দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এখনো বেশ থমথমে কলেজ চত্বর। এদিকে ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বর। শিলিগুড়ি বাঘাযতীন পার্কের কাছেও তুমুল উত্তেজনা। প্রথমে বচসা এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এআইটিএসও এবং টিএমসিপি। কোচবিহারেও মৃদু অশান্তি লক্ষ্য করা গিয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই পরিস্থিতি সামাল দিতে তৎপর পুলিশ। উল্লেখ্য, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। অভিযোগ, ওই দিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকে তারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছানোর আগেই ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র। চলে স্লোগান,
পাল্টা তাতে বাধা দেয় টিএমসিপি। দুপক্ষের হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়। তারই মাঝে শুরু হয় ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা। আচমকা সভাস্থলে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সেখানে। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর চলে। আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। এরপর ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তার। বর্তমানে আগের থেকে কিছুটা সুস্থ রয়েছেন শিক্ষামন্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। আর এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000। গত বছরের তুলনায় যে সংখ্যাটা অনেকটাই কম। সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক। পুরনো পাঠ্যক্রমে এই বছর শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরের বছর থেকে শুরু হয়ে যাবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা, যার প্রথম পর্যায়ে পরীক্ষা হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় 8 লক্ষ পড়ুয়া, কিন্তু চলতি বছরে তা নেমে গিয়েছে প্রায় 2 লক্ষের উপর। সংসদের যুক্তি 2023 সালে উত্তীর্ণের সংখ্যা কম থাকার কারণেই মোট পরীক্ষার্থীর সংখ্যায় খরা তৈরি হয়েছে। এবছর ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা 45,571 জন বেশি। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা, শেষ দুপুর 1:45। রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মোট 798টি। এর মধ্যে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত রয়েছে 136টি। নিরাপত্তার মোড়কেই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই প্রসঙ্গে আগেই বিবৃতি দিয়েছিল শিক্ষা সংসদ। মূলত নকল রুখতেই এবছর আরও করা হয়েছে তারা। মাধ্যমিকেও দেখা গিয়েছে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে টুকলি করছিলেন এক পরীক্ষার্থী। সেই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, তাই উচ্চ মাধ্যমিক আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে পরীক্ষা কেন্দ্রের মূল গেটের মুখেই বসানো হবে মেটাল ডিটেক্টর। এছাড়াও পরীক্ষা কেন্দ্রকে ঢাকা হবে সিসিটিভির মোড়কে। 25 জন পড়ুয়া পিছু থাকবে 1 জন করে গার্ড। প্রত্যেকটি ঘরে 2 জন করে গার্ড রাখা হচ্ছে। পরীক্ষার সময় পড়া যাবে না কোনো স্মার্ট ওয়াচও। এমনকি প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো ঘটনাকে রুখতেও আগাম রীতিনীতিতেও বদল এনেছে সংসদ। প্রত্যেকটি কেন্দ্রের জন্য নির্দিষ্ট প্রশ্নপত্রের সেট বাছাই করেই নিয়ে আসা হবে। প্রশ্নপত্রের সিল খোলা হবে একেবারে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট ক্লাসরুমে গিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। নিজের অ্যাকাউন্ট থেকে মেয়ের সমস্ত ছবি ডিলিট করে দিলেন আলিয়া ভাট। হঠাৎ কি এমন হলো অভিনেত্রীর? নিজের অ্যাকাউন্ট থেকে মেয়ের সমস্ত ছবি ডিলিট করে দিলেন আলিয়া ভাট। হঠাৎ কি এমন হলো অভিনেত্রীর? আলিয়া ভাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিল রাহা কাপুরের এক গুচ্ছ ছবি। অনুরাগীরা প্রায়ই একরত্তি ছবির জন্য সেই অ্যাকাউন্ট ঘেঁটে দেখতেন, কিন্তু হঠাৎই নিজের সমাজ মাধ্যম থেকে রাহার সমস্ত ছবি মুছে দিলেন অভিনেত্রী। কেন এমন সিদ্ধান্ত নিলেন আলিয়া? এই নিয়েই শুরু হয়েছে চর্চা। রাহার মুখ দেখা যাচ্ছে এমন সমস্ত ছবি প্রায় মুছে দিয়েছেন তিনি। এমনকি জামনগর ও প্যারিসে গিয়ে তোলা একাধিক ছবিও আর নেই আলিয়ার সমাজ মাধ্যমে। রাহার মুখ দেখা যাচ্ছে না এমন মাত্র কয়েকটি ছবি শুধু রয়েছে। আলিয়ার অনুরাগীরা মনে করছেন নিরাপত্তার খাতিরেই রাহার সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন তিনি। সাইফ আলী খানের উপর হামলার ঘটনার পরেই নাকি আরও বেশি করে সতর্ক হয়েছেন আলিয়া, তাই সমস্ত ছবি মুছে দিয়েছেন তিনি। সাইফের উপর হামলার ঘটনায় ত্রস্ত হয়েছিল বলিউড। তদন্তে জানা গিয়েছিল এক দুষ্কৃতী প্রথমেই ঢুকে পড়ে করিনা সাইফের ছোট ছেলের ঘরে। সেই পরিস্থিতিতে বেশ ঘাবড়ে গিয়েছিল সে। ন্যানির সাহায্যে কোনো মতেই সেই ঘর থেকে পালিয়ে যায়। সেই ঘটনার পর থেকেই সতর্ক হয়ে পড়েছেন করিনা কাপুর ও সাইফ আলী খানও। ছবি শিকারীদের সামনে আর 2 পুত্রকে আনছেন না তারা। এই নিরাপত্তার কথা মাথায় রেখে আলিয়াও সতর্ক হয়েছেন বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিমিত্রির মাথা গরমে লাল কার্ডে ছন্দপতন, প্লে অফের স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের। আরও একটি মৌসুম, আরও একবার স্বপ্নভঙ্গ। বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল।
মেসি বাউলির গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না অস্কার ব্রুজোর দলের, যার জন্য আঙুল উঠতে পারে প্রথমার্ধের শেষ লগ্নে দিয়ামান্তাকোসের অযথা মাথা গরম করে লাল কার্ডের দিকে। সেখান থেকেই ছন্দপতন। 10 জনে লড়াই করে 3 পয়েন্ট পেল না ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সমতা ফেরান সুনীল ছেত্রী। সেই সঙ্গে 23 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল লাল হলুদ বাহিনী। যুব ভারতীতে প্রথমার্ধে একগুচ্ছ গোল মিস না করলে ম্যাচ ওখানেই পকেটে পুরে ফেলতে পারত ইস্টবেঙ্গল। 10 মিনিটে দিয়ামান্তাকোসের শট গোল ঠেলতে পারল না বিষ্ণু। অবশ্য পরের মিনিটেই ক্ষতিপূরণ করল মেসি বাউলি। বেঙ্গালুরুর বক্সের মাথায় ক্রেসপো পড়ে গিয়ে পাস বাড়িয়ে দেন। বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করতে ভুল করেননি মেসি। 27 মিনিটে অবশ্য ফের ফাঁকা গোলে বল ঠেলতে পারলেন না বিষ্ণু। বিপদ বাড়ল প্রথমার্ধের শেষ লগ্নে। এমনিতে অফসাইডে দাঁড়িয়ে থাকা ছাড়া বেশি কাজ করতে পারছিলেন না দিয়ামান্তাকোস। দ্বিতীয়ার্ধ জুড়ে শুধু বেঙ্গালুরুর দাপট। তার মধ্যে একটি নিশ্চিত গোল বাঁচালো বার পোস্ট। বাকিটা সৌভিক মহেশদের লড়াকু মনোভাব ও গিলের হাতের কাজ। গোল লাইন থেকে বল ফেরালেন সেলেস। বেঙ্গালুরুর ফুটবলাররা গোল মিস করে আরও কিছুটা সাহায্য করেছিল ইস্টবেঙ্গলকে। এর মধ্যে অবশ্য পাল্টা গোল করারও সুযোগ এসেছিল। সৌভিকের একটি দূরপাল্লার শট বাঁচান গুরপ্রীত। গোলকিপারকে একা পেয়ে জালে বল জড়াতে পারলেন না জিকসন। আর এই সমস্ত ভুলের খেসারত দিতে হলো 89 মিনিটে। বক্সের মধ্যে নিশু কুমারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। গোল করতে ভুল করেননি সুনীল ছেত্রী। ধূলিসাৎ হয়ে যায় 10 জনের যাবতীয় লড়াই। শেষ পর্যন্ত ম্যাচের শেষ ফলাফল দাঁড়ায় 1-1। প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের জন্য। 23 ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো 28। অন্যদিকে 22 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নর্থ ইস্ট ইউনাইটেড। ফলে পরের ম্যাচে তাদেরকে হারালেও সেরা 6-এ ঢুকতে পারবেন না সেলিস্টরা। হাই নিউজ নেটওয়ার্ক। মুম্বাইয়ের কাছে আবারও আটকে গেল মোহনবাগান। প্রথমার্ধে 2 গোলে এগিয়ে থেকে ম্যাচ ড্র করে ঘরে ফিরতে হয়েছে মোহনবাগানকে। আইএসএলে মুম্বাই সিটি বারবারই মোহনবাগানের কঠিন প্রতিপক্ষ। এর আগে 11 বারের সাক্ষাতে মাত্র একবার জিতেছিল মোহনবাগান, সেটা অবশ্য গতবারের ম্যাচেই। এই মুম্বাইকে হারিয়ে লিগ শিল্ড জিতেছিল তারা। এবার মনে হচ্ছিল প্রথমবার মুম্বাইকে তাদের ঘরের মাঠে হারাবে মোহনবাগান। প্রথমার্ধে 2 গোলে এগিয়ে থেকেও জিততে পারল না তারা। শেষ পর্যন্ত 2-2 ম্যাচে খেলা শেষ হয়ে যায়। প্রথমার্ধে খেলা শেষ হয়েছিল 2-2 গোলেই। মোহনবাগান আইএসএল এর লিগ শিল্ড জিতে নিলেও এই ম্যাচে দর্শকের ভিড় প্রচুর ছিল। মোহনবাগানের অনেক সমর্থকরাই খেলা দেখতে গিয়েছিলেন। এই ম্যাচে প্রথম একাদশে বেশ কয়েকটি বদল করেছিল বাগানের কোচ হোসে মলিনা। সৌরভ ভানওয়ালা, অভিষেক সূর্যবংশীকে প্রথম থেকে তারা খেলছিল। আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছিল। 2 দলই মাঝমাঠে দখল নেওয়ার চেষ্টা করছিলেন। মাঝমধ্যে একটু গাজোয়ারি করছিল ফুটবলাররা। 32 মিনিটের মাথায় বাগানকে এগিয়ে দেয় ম্যাকলারেন। প্রতিপক্ষ ফুটবলার ব্যাকপাস দিয়েছিল। সেই ব্যাকপাস ধরে বক্সে ঢুকে গোল করেন বাগানের বিদেশি স্ট্রাইকার। এগিয়ে দেওয়ার পর আক্রমণের ঝাঁঝ বাড়ে সবুজ মেরুনের। তার ফলও মেলে। 40 মিনিটের মাথায় লিস্টন কোলাসোর ক্রসবার করার চেষ্টা করেন মুম্বাইয়ের গোলরক্ষক। বল সরাসরি যায় পেত্রাতোসের কাছে। ঠিক মতো বল মারতে পারেননি। বল জালে জড়িয়ে যায়। 2-0 গোলে এগিয়ে বিরতিতে থেমে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়ায় মুম্বাই, কারণ এই ম্যাচ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হারলে প্লে অফে উঠতে তাদের সমস্যা হতে পারে। তাই কোচ পিটার তার সব তাস খেলে ফেললেন এবং তার ফলও পেয়েছিলেন তারা। বারবার আক্রমণ করতে করতে অবশেষে বিশাল কাইদকে পরাস্ত করেই ফেলল মুম্বাই। 56 মিনিটের মাথায় গোল করেন জন টোরাল। তার 4 মিনিট পরেই ধাক্কা খায় মুম্বাই। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্ট্রাইকার বিক্রম প্রতাপ সিংকে। তবে রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। 10 জন হয়ে যাওয়ার পরেও হাল ছাড়েনি মুম্বাই। দর্শকের সমর্থনও পায় তারা। প্রথম লেগের খেলায় শেষ মুহূর্তে গোল করে ড্র করেছিল মুম্বাই। এবার তাই হলো। 88 মিনিটে গোল খেল বাগান। বল বার করতে গিয়ে ভুল করেন বিশাল। মনবীর সিং এর পায়ে লেগে বল গায়ে লেথন রদ্রিগেসের মাথায়। বল গোলের দিকে যাচ্ছিল। বিশাল হাত দিয়ে তা আটকানোর চেষ্টা করেও তা পারেননি। বল জালে জড়িয়ে যায়। কোনো রকমে ড্র করে মাঠ ছাড়তে হয় মুম্বাইকে। বাণিজ্য নগরীর মাঠে মোহনবাগানের স্বপ্নের জয় অধরাই থেকে যায়। এই ম্যাচের পর মুম্বাইয়ের পয়েন্ট 22 ম্যাচে 33। যদি তারা বাকি 2 ম্যাচে 1 পয়েন্ট পায় তাহলে প্লে অফে চলে যাবে। কিন্তু বাগানের সঙ্গে গোয়া কি করবে এখন সেটাই দেখার বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক।
বরুণের দাপটে জয়ের হ্যাট্রিক করে গ্রুপ শীর্ষে ভার। 250 রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে 205 রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। জয় হয়েছে ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসেবে নেমেছিল ভারত। প্রত্যাশা মতোই ফল হয়েছে। তবে আসল পরীক্ষা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের ঘরের মাটিতে যারা টেস্টে ভারতকেই অপদস্থ করেছে, তাদের বিরুদ্ধে কি ওয়ানডে ম্যাচে জ্বলে উঠতে পারবে টিম ইন্ডিয়া? পারবে শীর্ষ থেকে গ্রুপ পর্বে শেষ করতে? উত্তরটা হলো হ্যাঁ। টস না জিতলেও স্কোরবোর্ডের প্রচুর রান না থাকলেও রোহিত শর্মা পারলেন জয়ের হ্যাট্রিক করতে। আবারও বোঝালেন কোনো একজনের উপর নির্ভরশীল নয় দল। টিম গেমেই সম্ভব হলো কিউই বধ। রবিবার দিন লড়াইটা ছিল মূলত ভারতের ব্যাটিং বনাম কিউই স্পিনের। তবে যাবতীয় সমীকরণ বদলে দিল ম্যাথিউ হেনরির কাছে। তার বিধ্বংসী পেসে রীতিমতো বেসামাল হয়ে পড়ল ভারতীয় টপ অর্ডাররা। জেমিসনের বলে শুরুতে আউট হন রোহিত। এরপরে গিল ও কোহলিকে দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়ার জোর ধাক্কা দেন হেনরি। হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। তাদের পার্টনারশিপে ঘুরে দাঁড়ালো দল। চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ৭৯ রান করেন শ্রেয়াস, হাঁকান 4 ও জোড়া ছক্কা। আর ভারতকে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছে দেয় হার্দিক পান্ডিয়ার লড়াকু ইনিংস। তবে এমন পরিস্থিতিতে কেন ব্যাটিং অর্ডারে অক্ষরকে আগে নামিয়ে কেএল রাহুলকে পরে আনা হচ্ছে? টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। যদিও অক্ষরের স্কোরবোর্ড 42 রানে যোগ করায় এই আলোচনা হয়তো বিশেষ গায়ে মাখেননি রোহিতরা। রোহিত, বিরাট, গিলদের ব্যর্থতার দিনে ভরসা দিল শ্রেয়াস, অক্ষর ও হার্দিকের চওড়া ব্যাট। আর এখানেই দল বুঝিয়ে দিল বিশ্বের 1 নম্বর ভারতকে রোখা সম্ভব নয়। বোলিং বিভাগের ক্ষেত্র বিষয়টা একই রকম। প্রথম 2 ম্যাচে বেঞ্চে বসে থাকা স্পিনারই রবিবার হয়ে উঠল উইলিয়ামসনদের ত্রাস। তিনি আর কেউ নন, বরুণ চক্রবর্তী। হর্ষিত রানার পরিবর্তে মাঠে প্রথম একাদশের সুযোগ পেয়ে নিজের সেরাটা উজাড় করে দিল বরুণ। তার স্পিনের ফাঁদেই কুপকাত কিউইরা। 250 রানের লক্ষ্য নিয়ে নেমে 205 রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। আর জয় হলো ভারতের। বর্তমানে মঙ্গলবার ট্র্যাভিস হেডদের বধে স্ট্র্যাটেজি সাজানোই এখন লক্ষ্য গম্ভীরের। কারণ এই ম্যাচই তো ঠিক করে দেবে ভারতীয় দলের ভবিষ্যৎ। আগামীতে কি হবে সেই দিকে তাকিয়ে গোটা ভারতবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। হঠাৎ সুযোগ পেয়ে চিন্তায় পড়েছিলেন। কাদের পরামর্শে 5 উইকেট পেলেন বরুণ? রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে তার নাম দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। দলে 3 জন স্পিনার থাকা সত্ত্বেও কেন তাকে নেওয়া হলো একজন পেসারের বদলে, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। দিনের শেষে সব সমালোচনার জবাব দিয়ে গেলেন বরুণ চক্রবর্তী। 5 উইকেট নিয়ে ভারতকে জিতিয়ে জানালেন শুরুতে একটু চিন্তায় ছিলেন, পরে তা কাটিয়ে ওঠেন। ভারতের হয়ে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমে 5 উইকেট নিলেন বরুণ। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে এই কাজ করলেন তিনি। আগের রেকর্ড ছিল স্টুয়ার্ট বিনির। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে এদিন বরুণ বলেছেন, শুরুর দিকে বেশ চিন্তায় ছিলাম, অস্বীকার করব না সেটা, কারণ ভারতের হয়ে খুব বেশি একদিনের ম্যাচ খেলিনি। তবে যত খেলা এগোলো তত ছন্দ ফিরে পেলাম, আর তারপরে অসুবিধা হয়নি। বরুণ জানিয়েছেন দলের সিনিয়র ক্রিকেটারদের পরামর্শে আত্মবিশ্বাস পেয়েছেন তিনি। তার কথায় বিরাট, রোহিত, হার্দিক, শ্রেয়াস প্রত্যেকে নিয়মিত আমার সঙ্গে কথা বলছিল, শান্ত থাকতে বলছিল। সেটা অনেকটা সাহায্য করেছে। বরুণকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শনিবার রাতেই। নিজে সে কথা জানিয়েছেন তিনি। বলেন, গতকাল রাতেই আমাকে বলা হয়েছিল নিউজিল্যান্ড ম্যাচে খেলছি। দেশের হয়ে খেলার প্রত্যাশা করছিলাম, তবে শুরুতে একটু সমস্যা হচ্ছিল। রবিবার দুবাইয়ে পুরোপুরি স্পিন সহায়ক পিচ ছিল, একথা মানতে রাজি নন বরুণ। তিনি স্পষ্ট বলেছেন, র্যাঙ্ক টার্নার বলতে যা বোঝায় এই পিচ মোটেও সেরকম ছিল না। তবে সঠিক জায়গায় বল করলে সাহায্য পাওয়া যাচ্ছিল। যেভাবে কুলদীপ, জাড্ডু, অক্ষর এমনকি পেসাররা বল করেছেন তাতে প্রত্যেকেরই প্রশংসা প্রাপ্য। কেকেআর এর সবেতে 3 নতুন জার্সি প্রকাশ্যে কি বদল নাইটদের পোশাকে? 22 মার্চ থেকে শুরু এবারের আইপিএল। তার আগে নতুন জার্সি প্রকাশ করলো কলকাতা নাইট রাইডার্স। জার্সির বুকে রয়েছে 3টি তারা। 3বার আইপিএল জেতায় 3টি তারা জায়গা পেয়েছে জার্সিতে। মার্চ মাসের 3 তারিখে এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের 3য় মাস, ফলে সবেতেই 3 সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি ভিডিওর মাধ্যমেই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। যেহেতু কলকাতা 3বার আইপিএল জিতেছে, তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে তারা। ভিডিওয় নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, মনীষ পান্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মার্কান্ডেকে। শুধু বুকে তারা নয়, এবার জার্সিতে হাতায় সোনালী রঙের একটি ব্যাজও রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে হাতায় থাকবে এই লোগো।
এইবার থেকে এই নতুন বিষয়টি দেখা যাবে। কেকেআর এর মূল মন্ত্র করব লড়ব জিতব, সেটিও 3 শব্দ, তাই সেই মন্ত্রকেও ভিডিওতে তুলে এনেছে কেকেআর। এবারের প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সমর্থকেরা নতুন জার্সি কিনতে পারবে। 22শে মার্চ উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। গতবার মেন্টর গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়স আয়ারের জুটি কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল। এবার তারা নেই। নতুন মেন্টর হিসেবে এসেছেন ডোয়েন ব্রাভো। এখনো পর্যন্ত নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি দল। কেকেআর কাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করছে সেদিকে নজর থাকবে সমর্থকদের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ ডট এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।